বাবা, দেখো না, আমাদের উঠানে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। বান্টি, তুমি কি আইসক্রিম খাচ্ছো? এটা কি খেতে অনেক মজা? আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটু দাও না, আমি তো কখনো আইসক্রিম খাইনি। একটু দাও বান্টি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমাদের বাড়িতে টাকাও আছে, অনেক আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে আর সে এসেই বলতে থাকে যে, আরে বান্টি, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোক কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই মিনা, এই বান্টির কাছে তুই কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না, মিনা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাইছে। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। মিনা, তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী রানীমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম খাইনি, আমাদের তো অত টাকা নেই। এই জন্য বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এক্ষুনি, আর আসবো না বান্টির কাছে। কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। জানো বাবা, স্কুল থেকে ফেরার সময় দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, কেন বায়না ধরছিস মা? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। আর তুই কেন বাঘিনী ও বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, আমার মেয়েটাকে তুমি এভাবে কেন বলছো? মিনা, তুই চিন্তা করিস না মা, আমার তো রোজগারের অবস্থা ভালো না। হাতে একটু টাকা হলেই আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। আরে, এই পুকুর ঘাটে এই বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই টাকাটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো কারই হবে? বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যি কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে দিয়ে সেটা সাহায্য করব। আমার তেমন কিচ্ছু চাই না পরি, আমি যে একজন হতভাগিনী মা। আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে, টাকার অভাবে আমি ওকে একটা আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালিনী, তুমি আর কেঁদো না, এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? সত্যি এই গাছটাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে, আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি অনেক ভালো গো। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে।
আরে গিন্নি, তুমি এখানে কি করছো? এই চারা গাছটা কোথায় পেলে? এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলতে থাকে। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক মজা হবে। আমি প্রতিদিন অনেক অনেক আইসক্রিম খেতে পারবো, তাই না মা? পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিমের গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠানে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো। আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো, তাই না? ওগো, এবার বোধহয় আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে। তোমাকে আর কাটতে হবে না, তাই না? এখন থেকে তুমি গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর তাদের সেই আইসক্রিম গাছের কথা তাদের বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো, শুনেছো? আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে, সেই গাছে আবার আইসক্রিম হয়। তাই নাকি? এটা কি বলছো বউ? সত্যি যদি ওই শেফা শিয়ালিনী পেয়ে থাকে, তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে তুমিও শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারা গাছ নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যেই পুকুর ধারে জল আনতে গিয়েছিল, সেও সেখানে জল আনতে যায়। আরে, শুনেছি শেফা শিয়ালিনী এখানে 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা। নিশ্চয়ই বুড়ি মায়ের এতগুলো টাকা না। আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো, আর বাকি 1000 টাকা বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে আপনার টাকাটা পড়ে পেলাম। এই নিন আপনার 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে নিন, আর আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতটুকু টাকার লোভ সামলাতে পারোনি। তুমি একজন রাজার বউ হয়েও এত সামান্য টাকার লোভ সামলাতে পারোনি। সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিচ্ছি। এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র। তোমার বাড়িতে রাজপ্রাসাদ, সন্তান, স্বামী সবকিছুই গরিব হয়ে গেছে। পরি, তুমি আমাকে দয়া করে ছেড়ে দাও। তুমি এভাবে আমাকে শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিমের গাছের লোভে এত কিছু করেছি। আমি আর জীবনে কোনোদিনই লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও। আমার সব ধন সম্পদ ফিরিয়ে দাও। আমি এরকম ভুল আর জীবনেও করব না। মা, দেখো দেখো, তোমার বানানো এই ঘাসের বাড়িটা কত সুন্দর। মনে হচ্ছে এক কাল্পনিক রাজপ্রাসাদ। না, তুই ঘরেই থাক মা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আমি বাঘিনী ম্যাডামের বাড়িতে কাছে যাব। ঘরটাও ভেঙে গেছে। এই ঘরের মধ্যে কি করে যে তোকে রেখে যাব, আমার বেশ চিন্তা হচ্ছে তোর জন্য। ও মা, এই বৃষ্টির মধ্যে তোমার যেতে হবে না। তুমি বাড়িতে থেকে যাও না মা। এই বৃষ্টির মধ্যে তুমি কি করে যাবে? তুমি বৃষ্টিতে ভিজলে যে অসুস্থ হয়ে পড়বে। আজকে কাজে যেতে হবে না মা। না রে মা, এ কথা বললে কি আর হয়? কাজে যে যেতেই হবে, না হলে খাবো কি? আর এই বর্ষার সিজনে যে বৃষ্টি হতেই থাকবে, তাই বলে কি বাড়ি বসে থাকা যাবে রে মা? তুই একটু কষ্ট করে থাক, আমি তাড়াতাড়ি কাজ সেরে তারপর তোর কাছে চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। এই বৃষ্টির মধ্যে আমাদের ছাতাটাও ভেঙে গেছে, তোমাকে যে ভিজে ভিজে যেতে হবে। তুমি কিন্তু সাবধানে যেও মা। এরপর শেফা শিয়ালিনী ভিজে ভিজেই বাঘিনীর বাড়িতে কাজে চলে যায়। এই শেফা, এত দেরি করলি কেন রে? প্রতিদিন এভাবে দেরি করে কাজে আসলে কাজগুলো কখন শেষ করবি তুই?
ম্যাডাম, বাইরে যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মেয়েটাকে একা একা বাড়িতে রেখে এসেছি। তারপর পথে এত বৃষ্টি ছিল, এজন্যই আসতে দেরি হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো আপনার সব কাজ সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, যা রান্না বান্নাগুলো শেষ করে আমার বাগানের ঘাসগুলো পরিষ্কার করবি। আগাছাতে আমার বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘাসগুলো সুন্দর করে কেটে নিবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রান্না বান্না সব কিছু সেরে নিচ্ছি। কিন্তু ঘাস কাটার কাজটা যে আমার না, ওটাও কি আমাকে করতে হবে? আর আমি ওটা করে দিলে আপনি আমাকে বাড়তি কিছু টাকাও দিয়ে দিয়েন। আরে শেফা, মাস গেলে তোকে মাইনে দেই, আবার বলছিস ঘাস কাটতে পারবি না? তোকে যেই কাজ করতে বলবো সেটাই করবি, এত বাহানা করবি না। এখান থেকে যা তো, আমাকে একটু রেস্ট করতে দে, আর কথা বাড়াবি না। এরপর শেফা শিয়ালিনী বাঘিনীর কথা মতো রান্না করতে থাকে, আর রান্না শেষ করে সে বাঘিনীর বাগানের ঘাস পরিষ্কার করতে থাকে। বাঘিনী ম্যাডাম, আমি আপনার বাগানের সব ঘাস পরিষ্কার করে দিয়েছি, আর আপনার সব কাজ সেরেও ফেলেছি। এখন আপনি আমাকে যদি কিছু টাকা দিতেন। আরে শেফা, কিসের টাকা চাইছিস? মাস এখনো শেষ হয়নি। আমি জানি ম্যাডাম, মাস এখনো শেষ হয়নি, কিন্তু আমার ঘরের চালাটা যে ভেঙে গেছে। মেয়েটাকে নিয়ে বৃষ্টিতে থাকতে খুব কষ্ট হচ্ছে। আপনি যদি কিছু টাকা দিতেন, তাহলে ঘরের চালাটা সারার ব্যবস্থা করতাম। আপনি মাস শেষ হলে আমার বেতন থেকে কিছু টাকা কেটে রাখবেন। না রে শেফা, আমার কাছে কোনো টাকা নেই, মাস শেষ হলেই টাকা পাবি। আমি তো আর তোর জন্য টাকা নিয়ে বসে থাকি না যে তুই টাকা চাইলেই আমি তোকে দিয়ে দেবো। বাইরে যে এখনো অনেক বৃষ্টি হচ্ছে, মাঝে কখন আসবে আমার ভীষণ ঠান্ডা লাগছে আর ভয়ও করছে। ও মা, তুমি তাড়াতাড়ি চলে এসো মা, আমার যে ভীষণ ভয় করছে। ওই তো দেখছি মা চলে এসেছে, এত দেরি করলে কেন মা? হ্যাঁ রে মা, বাঘিনী ম্যাডামের বাড়িতে আজকে অনেক কাজ ছিল, তারপর বৃষ্টির জন্য যেতেও দেরি করেছি। তোর খুব কষ্ট হয়েছে তাই না মা? আমি এখন এসে গেছি, আর কোনো ভয় নেই। হ্যাঁ মা, আমি অনেক ভয় পেয়েছি। দেখো না বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে, আর তোমার গাটা তো ভিজে গেছে মা। তুমি তাড়াতাড়ি তোমার গাটা মুছে নাও, আমার খুব খিদে পেয়েছে। আমার লক্ষ্মী মেয়েটা, আমার কত খেয়াল রাখিস। তোকে আমার একা রেখে যেতে যে খুব কষ্ট হয় রে মা, কিন্তু কি করব বল, যদি কাজে না যাই তাহলে তো মা ও মেয়ের না খেয়ে মরতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, চলো চলো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তোমার শরীরটা তো ক্লান্ত, সারাদিন কত কাজ করেছো। এরপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে, আর রাতে তাদের ঘরের চালা ফুটো হয়ে পানি পড়তে থাকে। মা, ও মা, দেখো না আমাদের ঘরের চালাটা ফুটো হয়ে কত পানি পড়ছে। হ্যাঁ রে মিনা, তুই তো ঠিকই বলেছিস। এভাবে যদি পানি পড়তে থাকে তাহলে যে পুরো ঘরটা পানিতে ভরে যাবে। এখন যে কি করব? বাঘিনী ম্যাডামের কাছে কিছু টাকাও চাইলাম ঘরটা সারার জন্য, কিন্তু কোনো টাকাই দিল না। ও মা, তাহলে আমরা কি করে ঘুমাবো বলো? আমাদের বিছনার উপরেও যে পানি পড়ছে। এভাবে যদি পানি পড়তে থাকে ঘর যে ভাসিয়ে নিয়ে যাবে। তুই চিন্তা করিস না রে মা, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করবে। তুই ঘুমো, একটু কষ্ট করে আজকে রাতটা ঘুমিয়ে যা, কালকে কিছু একটা ব্যবস্থা করে নেব। বাঘিনী ম্যাডাম, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল রাতে যে ছোট মেয়েটাকে নিয়ে ঘুমোতেই পারিনি, বৃষ্টির পানিতে আমার ঘরটা ভিজে গেছে। আমি তো আপনার কাছে কাজের টাকাই চাইছি ম্যাডাম, আপনি আমাকে অল্প কিছু টাকাটা দিয়ে দিন। আমি শুধু ঘরের চালাটাই ঠিক করতে চাই। শেফা, তোর যদি কাজ করতে ভালো না লাগে তাহলে তুই চলে যা, তোকে কাজ করতে হবে না। ভাত ছেটালে কাকের অভাব হবে না, আমার বাড়িতে কাজের লোকের অভাব পড়বে না। মাস শেষ না হলে আমি কোনো টাকা দিতে পারবো না রে। মাসের শেষ, এখনো তোর স্যার বেতন পায়নি, বেতন পেলে তখন তোকে দেব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আর আপনার কাছে টাকা চাইবো না। দেখি অন্য কোনো উপায়ে নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। এরপর শেফা শিয়ালিনী আবারও বাঘিনীর বাগানের ঘাসগুলো পরিষ্কার করতে থাকে। বাঘিনী ম্যাডামের এই বাগানটা কত সুন্দর, আর কতগুলো ঘাসও জড়ো হয়ে আছে। এই ফুল আর ঘাসগুলো দিয়ে কি তাহলে আমি কিছু একটা করতে পারবো? হ্যাঁ, আমাকে কিছু করতেই হবে। এখান থেকে এই ঘাসগুলো নিয়ে আমার ঘরের চালাটা মেরামত করব। যদি আমার মেয়েটাকে নিয়ে ভালো করে রাতে ঘুমোতেই না পারি, তাহলে যে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে।
এরপর শেফা শিয়ালিনী কিছু ঘাস নিয়ে তার বাড়িতে চলে যায়। মা, তুমি এতগুলো ঘাস এনেছো কেন? এই ঘাস দিয়ে তুমি কি করবে মা? আমাদের তো কোনো গরুও নেই, ছাগলও নেই। তাহলে? হ্যাঁ রে মিনা, এগুলো কোনো গরু ছাগলের জন্য আনিনি। এগুলো দিয়েই আমাদের ঘরের চালাটা মেরামত করব। তুই দেখতে থাক আমি কি করি। ঘাস দিয়ে তুমি কি করে ঘর মেরামত করবে মা? ঘাস দিয়ে কি কখনো ঘরের চালা ঠিক করা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সুন্দর করে আমাদের ঘরের চালাটা ঠিক করে দাও দেখি। এরপর শেফা শিয়ালিনী সেই ঘাস ও ফুলগুলো দিয়ে ঘরটা মেরামত করতে থাকে। এভাবে সে অনেক সুন্দর একটা ঘাসের বাড়ি বানিয়ে ফেলে। ও মা, দেখো দেখো, তোমার বানানো এই ঘাসের বাড়িটা কত সুন্দর, মনে হচ্ছে এক কাল্পনিক রাজপ্রাসাদ। এত সুন্দর বাড়ি আমি কোনোদিনও দেখিনি। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস। তোর পছন্দ হয়েছে? তাহলে তো ভালোই। আমাদের মা ও মেয়ের জন্য এটা একটা রাজপ্রাসাদ রে মা। এখন থেকে আমাদের মা ও মেয়েকে আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাত পার করতে হবে না। এখন থেকে তুই আরামে ঘুম দিতে পারবি। তোমরা মা ও মেয়ে অনেক পরিশ্রম করে এই ঘাসের বাড়িটি বানিয়েছো, তাই তোমাদের পরিশ্রম কখনোই বৃথা যাবে না। এই ঘাসের বাড়িতে তোমরা জাদুকরি অনেক খাবার, অনেক ধনরত্ন পেয়ে যাবে। তোমাদের আর কখনো কোনো অভাব থাকবে না। তোমাদের আর অন্যের বাড়িতে কাজও করতে হবে না। আরে, এই ঘাসের বাড়িটা তো দেখছি কথা বলছে। এটা কি তাহলে জাদুর ঘাসের বাড়ি হয়ে গেল? তাহলে তো ভালোই হয়েছে। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে। আমাদের মা ও মেয়েকে আর কষ্ট করতে হবে না। এরপর তারা মা ও মেয়ে জাদুর ঘাসের ঘরের মধ্যে অনেক সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।